আমরা সবার জন্য একটু অপেক্ষা করব। সবাই বেশিরভাগ সংখ্যক ছাত্রী যখন জয়েন করে ফেলবে তখন আমরা আমাদের ক্লাসটা শুরু করব। তোমরা তোমাদের ভিডিওটা অন রাখো, অডিওটা মিউট। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি মিস, ভালো। আচ্ছা, তোমরা সবাই অডিওটা মিউট করে রাখো আর ভিডিওটা অন করো। আমরা বেশিরভাগ সংখ্যক শিক্ষার্থী যখন জয়েন করে ফেলবো তখনই আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আমরা 2-1 মিনিট অপেক্ষা করব ওদের জন্য। আসসালামু তারপর আলাইকুম। আমরা আমাদের আলোচনা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু তোমরা আলাইকুম ম্যাম। ভিডিওটা অন করো, ভিডিওটা অন করে মিউট করে রাখো। জান্নাত আরা, তানজিমা নওশিন, সাফা হোসেন, রায়হানা, নাবিলা, তাশফি, রুকু, আফরানা, রায়তা, এরা সবাই ভিডিও অন করো। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কে বলছো? ম্যাম যে মাইমুনা হায়দার সামরা। মাইমুনা হায়দার। আসসালামু আলাইকুম, আমি শিফা। শিফা, কেমন আছো শিফা? আলহামদুলিল্লাহ মিস, অনেক ভালো আছি মিস। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, অনেকেই চলে এসেছো। আমরা মোটামুটি 5 মিনিটের মতো অপেক্ষা করেছি সবার জন্য। তো মেয়েরা, তোমরা তোমাদের ভিডিওটা অন করো। সবাই তোমাদের ভিডিও অন করে নিজেদের মিউট করে রাখো।
আমরা আজকে যে বিষয়টা নিয়ে পড়ব, তোমাদের ক্লাস 9-এর বাংলা প্রথম পত্র মোটামুটি পুরো সিলেবাসটাই শেষ করা হয়েছে। ইউটিউবে সমস্ত লেকচারের ভিডিও আছে, তোমরা সকলে নিশ্চয়ই সেই ভিডিওগুলো দেখেছো। এখন আমরা যে কাজটা করব, আমরা প্রতিটি গল্প পুনরায় পড়ব, কবিতা পুনরায় পড়ব, আমাদের রিভিশন হবে এবং আমরা সৃজনশীল প্রশ্নোত্তর অনুশীলন করব ক্লাসে। তো সৃজনশীল প্রশ্নোত্তর অনুশীলনের জন্য আজকে আমরা যে গল্পটি নিয়ে অনুশীলন করতে যাচ্ছি, আলোচনা করতে যাচ্ছি, সেই গল্পটি হচ্ছে নিম গাছ। কেউ আমাকে একজন বলো তো আনমিউট করে, নিম গাছ গল্পটি কার লেখা? কেউ কি বলতে পারবে? একজনও বলতে পারছো না? কেউ একজন বলো দেখি, কে পারো বলতে? মিস বনফুল। বনফুল। রূপু বলছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম না, নিম গাছ লিখেছেন বনফুল। হ্যাঁ, উচ্চারণটাও ঠিক মতো করতে হবে, ফুল বলবো না, আমরা বলবো ফুল, বনফুল। আচ্ছা, সঠিক উচ্চারণ হচ্ছে ফ। তো যারা বলছো নিম গাছ বনফুল লিখেছেন তারা ঠিক বলেছো। তো আমি ভেবেছিলাম আজকে সৃজনশীল করাবো, এখন তোমরা তো বলতেই পারছো না যে নিম গাছ গল্পটি কে লিখেছেন, তার মানে তোমরা ক্লাসগুলো ঠিকমতো এখনো সবাই দেখে উঠতে পারোনি। তো তোমরা এখন আমাকে একটু জানাও, তোমাদের মতামতটা নেই যে আমরা কি আজকে বনফুলের এই গল্পটি লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, গল্পের মূল বিষয় এগুলো আলোচনা করব, নাকি তোমরা সৃজনশীল প্রশ্নের জন্য প্রস্তুত আছো? সবাই আনমিউট করো, একে একে আমাকে বলো। মেয়েরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি মিস, শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে পেলে আমার প্রশ্নের উত্তরটা দাও যে তোমরা আজকে সৃজনশীল করতে চাচ্ছ নাকি গল্পের আলোচনাটা করতে চাচ্ছ, কোনটা তোমাদের জন্য ভালো হবে? গল্পটা আবার আলোচনা করলে একটু ভালো হতো। মিস আচ্ছা, গল্পর আলোচনা। জি মিস। ম্যাম গল্পটা করতে চাই। গল্প। আচ্ছা, সবাই একটু চ্যাটিং বক্সে এসে লেখো তো যে গল্প চাও না সৃজনশীল চাও, তাড়াতাড়ি ঝটপট, 30 সেকেন্ড সময়, এর মধ্যে ঝটপট লিখে ফেলো। জাস্ট গল্প, কেউ লেখো সৃজনশীল, একটা শব্দ লিখে ফেলো। যারটা বেশি হবে আমি সেইভাবে ক্লাস নিব আজকে। ঝটপট, ক্লাসের টাইম চলে যাচ্ছে। আচ্ছা, আমি 4 জনের মেসেজ পেয়েছি, 5 জন। আচ্ছা, সবাই বলছে গল্প, একজন বলেছে সৃজনশীল। আচ্ছা, রূপু রূপু বলছে সৃজনশীল, বাকিরা সবাই বলছে গল্প। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো বেশিরভাগ মেয়েরা তোমরা চাচ্ছ যে আজ গল্পটা আলোচনা হোক। তো ঠিক আছে, আমি গল্পটা পুনরায় আলোচনা করে দিচ্ছি। তোমরা সবাই বই নাও, সামনে সামনে সবাই বই নাও। আর আরেকটা কথা আমি মেয়েরা তোমাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু তোমরা সকলেই এখন জানো করোনার কারণে আমরা ক্লাসে উপস্থিত হতে পারছি না, আমরা ভার্চুয়ালি ক্লাস করছি, অনলাইনে জুম ক্লাস করছি। এইসব ক্লাসের কিছু সীমাবদ্ধতা তো থাকেই। তো আমরা চেষ্টা করব, তোমরা এখন যেহেতু অনেকটাই বড় হয়ে গিয়েছো, তোমরা সকলেই বোঝো, আমরা চেষ্টা করব যেন এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠে আমরা আমাদের অনলাইন ক্লাসগুলোকেই সাকসেসফুল করতে পারি। আচ্ছা, এখন আমি নিম গাছ গল্পটির আলোচনাতে চলে যাচ্ছি খুব দ্রুত। তোমরা তোমাদের সামনে বইটা খুলো, তাহলে তোমাদের পড়তে সুবিধে হবে। নিম গাছ লিখেছেন বনফুল। লেখক পরিচিতিতে বলা হচ্ছে, তোমাদের সামনে পেন্সিল রাখো, আমি যখনই গুরুত্বপূর্ণ তথ্য পাবো তোমাদের দাগ দিতে বলবো। লেখক পরিচিতি, প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়, অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। তিনি বনফুল ছদ্মনামে সাহিত্য চর্চা করেছেন। বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মণিহার গ্রামে 1899 সালের 19শে জুলাই
তিনি জন্মগ্রহণ করেন। খুব গুরুত্বপূর্ণ, দাগ দিয়ে নাও। তার পিতা ডাক্তার সত্যনারায়ণ মুখোপাধ্যায়, দাগাও। বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে 1918 সালে ম্যাট্রিক, হাজারীবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে 1920 সালে আইএসসি এবং 1927 সালে পাটনা মেডিকেল কলেজ থেকে এমবি পাশ করেন। এগুলো গুরুত্বপূর্ণ। মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু, এটাও গুরুত্বপূর্ণ। বনফুল কোন পদে বা পেশা জীবনের শুরুতে তিনি কোন পদে চাকরি করেছেন? 1918 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ, খুবই গুরুত্বপূর্ণ। তার সাহিত্য অঙ্গনের প্রবেশটা কোন মাধ্যমে হয়েছিল বা কিভাবে হয়েছিল, কত সালে হয়েছিল? 1918 সালে শনিবারের চিঠিতে, আচ্ছা এটা পড়েছি। প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা আধ পাতার গল্প লিখতেন। তিনি কোন পত্রিকায় গল্প লিখতেন, এটাও গুরুত্বপূর্ণ। গল্পগুলো আকারে ক্ষুদ্র অথচ বক্তব্যে তাৎপর্যপূর্ণ। আমাদের আজকের যে আলোচ্য গল্প, সেটিও কিন্তু অত্যন্ত ক্ষুদ্র আকারের একটি গল্প, কিন্তু এর তাৎপর্য বিশাল। বনফুলের এটাই বৈশিষ্ট্য, তার বেশিরভাগ গল্পই, অধিকাংশ গল্পই আকারে ক্ষুদ্র হতো, কিন্তু তা একটা গভীর ভাব বহন করত। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ, খুবই গুরুত্বপূর্ণ তথ্য এগুলো: বনফুলের গল্প, বনফুলের আরো গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তন্নি, উর্মিমালা, দূরবীন ইত্যাদি। বাস্তব জীবনে ও জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান তার গল্প ও উপন্যাসে নিপুণভাবে প্রকাশিত হয়েছে। বনফুলের উল্লেখযোগ্য উপন্যাস, এগুলো গুরুত্বপূর্ণ নামগুলো: তৃণখণ্ড, কিছুক্ষণ, দ্বৈরথ, নির্মুখ, সে ও আমি, জঙ্গম, অগ্নি ইত্যাদি। এছাড়াও বনফুলের কবিতা, ব্যঙ্গ কবিতা, চতুর্দশপদী, জীবনী নাটক, শ্রী মধুসূদন, বিদ্যাসাগর তার অনন্য সাধারণ সৃষ্টি। বিভিন্ন পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন, খুব গুরুত্বপূর্ণ। তিনি কোন উপাধি লাভ করেছেন? তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেছেন। 1979 সালের 9 ফেব্রুয়ারি বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। লেখকের মৃত্যু সালটা এবং তারিখটা এবং স্থান সবকিছুই খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা মেয়েরা, তোমরা আমাকে একটু জানাও, তোমরা কি আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছ? একটু unmute করো। শোনা যায়। আচ্ছা, শোনা যাচ্ছে। আমি খুব দ্রুত করে যাচ্ছি, কারণ আমাদের অনেক পড়া জমে আছে। আমরা আলোচনাটা করব এবং তারপর সৃজনশীল করার চেষ্টা করব। তো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন আসে, তোমরা আনমিউট করে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো, কিন্তু ক্লাস চলাকালীন তোমরা মিউট থাকবে, তাহলে সবার জন্যই ক্লাস নিতে সুবিধা হবে। সবার সম্মিলিত নয়েজ যদি একসাথে কানে চলে আসে, তাহলে আমাদের সবারই ডিস্টারবেন্স হবে। এই কারণে আমরা মিউট রাখবো, কিন্তু তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারো আমাকে, যে কোনো প্রশ্ন করতে পারো, আনমিউট করে নেবে। এবার আমি গল্পটা পড়ছি। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ কেউ বা ভাজছে গরম তেলে, খোস, দাঁত, হাজা চুলকানিতে লাগাবে। ছাল অর্থ হচ্ছে বাকল বা চামড়া। এখানে বলা হচ্ছে নিম গাছের যে বাকল, সেই বাকলটাকে বলা হচ্ছে ছাল। ছাল ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। শিলে পেশা, শিলে পেশা মানে হচ্ছে শিল পাটায় বাটা। আমরা বাসায় আমাদের মাদের দেখেছি মশলা তারা বাটেন শিল পাটায়, তো সেটাই হচ্ছে শিলে পেশা। আর খোস, দাঁত, হাজা, চুলকানি এগুলো হচ্ছে বিভিন্ন চর্মরোগের নাম, অসুখের নাম। এই চর্মরোগের ঔষধ হিসেবেও নিম গাছ কাজে আসে। চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে। কিসের পাতা? নিম গাছের কচি পাতা, এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। এইভাবে নিম গাছের পাতা যদি কাঁচা খাওয়া হয় কিংবা ভেজে নিয়ে বেগুনের সাথে খাওয়া হয়, তাহলে যকৃৎ, যকৃৎ অর্থ ইংরেজিতে আমরা বলি লিভার, লিভারের জন্য খুব উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। কবিরাজ হচ্ছেন যিনি গাছপালা পরিশোধন করে মানুষের চিকিৎসা করেন, অর্থাৎ গাছপালা থেকে ঔষধ আহরণ করেন, ঔষধ তৈরি করেন এবং মানুষের চিকিৎসা করেন। প্রাচীনকালে যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান ছিল না, তখন কবিরাজরাই আমাদের চিকিৎসা করতেন। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে
নিমের হাওয়া ভালো, থাক কেটো না, কাটে না কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আরেক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ। খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। এই যে কথাগুলো বলল একটা লোক, মুগ্ধ দৃষ্টিতে তাকালো গাছটির দিকে, তার রূপের প্রশংসা করলো, ছাল তুলে নিল না, ডাল ভাঙলো না, পাতা ছিঁড়ল না, শুধুই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তার প্রশংসা করে চলে গেল। এই লোকটি কবিরাজ নয়। কবিরাজ যদি হতো তাহলে সে অবশ্যই সেখান থেকে ছাল নিত অথবা পাতা নিত অথবা ডাল নিত, নিয়ে ঔষধ বানাতো। কিন্তু কবি, কবি শুধু নিম গাছটির রূপেই মুগ্ধ হয়েছে। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। এই যে শেষের একটা বাক্য, লেখক বলছেন ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা বউটার, লক্ষ্মী বউটার ঠিক এক দশা। এই বাক্যটার মাঝে পুরো গল্পের তাৎপর্য লুকিয়ে আছে। এই যে পুরো গল্পতে নিম গাছের উপকারিতার কথা বলা হলো, ডাল দিয়ে কি হয়, পাতা দিয়ে কি হয়, ছাল দিয়ে কি হয়, মানুষ কিভাবে ব্যবহার করে, কিভাবে খায়, কিভাবে দাঁতে ডাল দিয়ে ঘষে, চিবায়, তাহলে দাঁত ভালো থাকবে, লিভার ভালো থাকবে অর্থাৎ যকৃৎ ভালো থাকবে, কিভাবে খোস দাঁত হাজা চুলকানি ভালো হবে। এই যে নানান কাজে নিম গাছের ব্যবহার হচ্ছে। নিম গাছ খুবই উপকারী। মানুষ বাড়ির পাশে নিম গাছ গজালে খুশি হয়, যারা বিজ্ঞ তারা খুশি হন, তারা বলেন নিম গাছটা না কাটতে। না কাটলে কি হবে, নিমের হাওয়া মানে নিম গাছের উপর দিয়ে বয়ে আসা যে হাওয়া, সেটা স্বাস্থ্যের পক্ষে উপকারী। এই নানাবিধ যে উপকার করে আমাদেরকে নিম গাছ, এই নানাবিধ উপকারের বিনিময়ে নিম গাছের যত্ন কিন্তু কেউ নেয় না। চারিদিকে তাদের, নিম গাছের চারিদিকে আবর্জনা এসে পড়ে, মানে কেউ পরিষ্কারও করে না, ময়লা জমে কিন্তু কেউ পরিষ্কার করে না। কেউ কেউ শান বাঁধিয়ে দেয়। শান বাঁধানো মানে হচ্ছে বড় গাছের গোড়া চারদিকে গোল করে সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়। সেটা কেউ একজন আনমিউট করেছো, একটু মিউট করো। গাছের গোড়া বাঁধাই করে দেওয়া হয়, সেটাকে বলা হয় শান বাঁধানো। তো শান বাঁধানোটাকে লেখক বলছেন সে আরেক আবর্জনা। এই যে মানুষ নিম গাছের কাছ থেকে শুধু উপকারী নিয়ে যায়, বিনিময়ে তার যত্ন করে না, তাকে আবর্জনা দিয়ে ভরিয়ে রাখে, এই রকম অবস্থায় তার প্রশংসাও কেউ করে না। তার প্রশংসাও কেউ করে না, শুধু নিম গাছটাকে ব্যবহারই করে যায় দিনের পর দিন। ঠিক এই রকম অবস্থা হচ্ছে নিম গাছটা যে বাড়ির পাশে আছে, সেই বাড়ির গৃহকর্ম নিপুণা। গৃহকর্ম নিপুণা মানে ঘরের কাজে যে পারদর্শী, ঘরের কাজে পারদর্শী লক্ষ্মী একটা বউ, সেই বউটারও ঠিক এক দশা, নিম গাছের মতোই দশা। অর্থাৎ সে সংসারের সকল কাজে আসে, সবার উপকার করে, সবার জন্য চিন্তা করে, পরিশ্রম করে, কিন্তু এই লক্ষ্মী বউটার জন্য কেউ ভাবে না, কেউ তার যত্ন নেয় না, কেউ তাকে আদর করে না, কেউ তার জন্য মুগ্ধও হয় না, কেউ তাকে দুটো প্রশংসার কথাও বলে না, শুধু তার কাছ থেকে উপকারী নিয়ে যায়। এই যে নিম গাছটার যে দশা, ঠিক একই দশা ওই বাড়ির বউটার। এই যে একটা বাক্য লেখক শেষ লাইনে বলেছেন, এই বাক্যের মধ্যে এটা একটা প্রতীকী গল্প। নিম গাছটার প্রতীকে একটা গৃহবধূর, যে তৎকালীন বাঙালি সমাজের নারীদের, যারা বউ, যারা গৃহবধূ, তাদের যে একটা করুণ চিত্র, সেই করুণ চিত্রটাকে, তাদের যে একটা নিগৃহীত হওয়ার, বঞ্চিত হওয়ার যে একটা বাস্তব চিত্র, সেই চিত্রটাকে লেখক এখানে নিম গাছের প্রতীকে উপস্থাপন করেছেন। মেয়েরা, তোমরা কি প্রতীক বিষয়টা বোঝো? প্রতীক বা রূপক এ দিয়ে কি বোঝায়, তোমরা কি বিষয়টা পরিষ্কার? আনমিউট করে উত্তর দাও। বলো।
না বুঝলে বলো। জি মিস। আচ্ছা ঠিক আছে, মিস বুঝছি। বুঝিয়ে দেবো। জি মিস। ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি যদি এখন বলি আমার মনে দাউ দাউ করে আগুন জ্বলছে, এটা দিয়ে তোমরা কি বুঝবে? তোমরা বুঝবে যে আমার মনে এখন অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, তাই তো? কিন্তু আমি বললাম আগুন জ্বলছে, অথচ তোমরা বুঝে নিলে আমার মনে অনেক যন্ত্রণা। তোমরা এটা বুঝলে না, বা এটা তোমাদের ভাবার কথাও না যে আমার মন বলে একটা বস্তু আছে যেটা কাগজের মতো, সেটাতে আগুন জ্বালানো যায়, আগুন জ্বালিয়ে দিলে সেটা দাউ দাউ করে জ্বলে, এরকম তো না ব্যাপারটা। তাহলে এই যে আমি আমার মনের জ্বালা যন্ত্রণা বোঝানোর জন্য বললাম আমার মনে দাউ দাউ করে আগুন জ্বলছে, বললাম আগুন, আর তোমরা বুঝে নিলে আমার মনের যন্ত্রণাটাকে। তাহলে আমি আমার মনের যন্ত্রণাটাকে এই যে আগুন দিয়ে উপস্থাপন করলাম, এটাই হচ্ছে প্রতীক ব্যবহার বা রূপকের ব্যবহার। আগুনের রূপকে বা আগুনের প্রতীকে আমি আমার মনের যন্ত্রণাটাকে প্রকাশ করেছি। এখানে এই গল্পের লেখকও তেমনি এই গৃহবধূর যে অবস্থাটা, সে অবস্থাটা নিম গাছের প্রতীকে বা নিম গাছের রূপকে উপস্থাপন করেছেন। এইবার সবাই বলো, বুঝেছো কি বুঝুনি? জি মিস বুঝেছি। জি মিস বুঝেছি। জি মিস। ঠিক আছে, খুব ভালো লাগলো তোমরা বুঝতে পেরেছো। এইবার আমি চলে যাচ্ছি, গল্পের আলোচনা তো করলাম, লেখক পরিচিতি পড়লাম, পাঠ পরিচিতিটা তোমরা পড়ে নিতে পারো, কিংবা আমিও পড়ে দিই, বুঝিয়েই দিই একবারে। পাঠ পরিচিতিতে বলা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বনফুল, অদৃশ্য লোক, 1947 সালে প্রকাশিত। এই গ্রন্থের অন্তর্ভুক্ত নিমগাছ গল্প। খুব গুরুত্বপূর্ণ, কোন গ্রন্থের অন্তর্ভুক্ত, বইটি কত সালে প্রকাশিত। এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনের যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল। নিম গাছের বর্ণনা, এর পাতা, বাকল, ছায়া ইত্যাদির বাহ্যিক উপকারিতা কবিতার মতো বর্ণনা করা হয়েছে এই গল্পে। কবিরাজ তার চিকিৎসার কাজে সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিম গাছকে অনবরত ব্যবহার করে থাকে, কিন্তু কেউ এই গাছের সামান্যও যত্ন নেয় না। একজন কবি একদিন নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করে। নিম গাছের ভালো লাগে ওই লোককে এবং সে তার সঙ্গে চলে যেতে চায়, কিন্তু মাটির গভীরে তার শিকড়, গাছটি যেতে পারে না। আসলে গাছ তো চলতে পারে না, এটি একটি প্রতীকী গল্প। এই গল্পের ম্যাজিক বাক্য হলো শেষটি, যেখানে লেখক পুরে দিয়েছেন সীমাহীন কথার আখ্যান। আচ্ছা, এইমাত্র আমি একজনকে অ্যাডমিট করলাম যার নাম গ্যালাক্সি সামথিং হবে। আমি সবাইকে বলে দিয়েছিলাম রিনেম করতে। রিনেম মানে তুমি তোমার এই গ্যালাক্সি নামটি সরিয়ে তোমার ডিভাইসের নামটি মুছে তোমার সংক্ষিপ্ত নাম এবং রোল লিখবে। এই কাজটি করে নেবে। আগামী ক্লাসে কিন্তু আমি এই ধরনের আইডিকে অ্যালাউ করবো না। আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম সেটা হলো, এই যে কবিরাজ নিম গাছটির রূপের প্রশংসা করলো, তখন নিম গাছের ইচ্ছে হয়েছিল সে কবিরাজ, দুঃখিত, কবি, এই যে কবি নিম গাছটির প্রশংসা করলো, নিম গাছের ইচ্ছে হয়েছিল সে কবি যে লোকটি তার সাথে যেন সে চলে যায়, কিন্তু সে পারলো না কেন? কারণ গাছটি অচল, স্থবির, গাছের শেকড় মাটির নিচে অনেক দূর পর্যন্ত ছড়ানো, তাই চাইলেও সে ওই স্থান থেকে কোথাও যেতে পারে না। তেমনি গৃহবধূটিরও একই অবস্থা, তার যদি কোথাও চলে যেতে ইচ্ছে করে সে যেতে পারে না, কেননা সংসারের যে বাঁধন, সংসারের যে বন্ধন, সংসারের যে মায়া, সংসারের ভেতরে তারও যে একটা শেকড় গজিয়ে গেছে, অর্থাৎ সে সংসারের জালে এমনভাবে আষ্টে পৃষ্ঠে গেছে, সংসারের মায়ার বাঁধনে এমনভাবে জড়িয়ে গেছে, সে চাইলেও সেই সংসার থেকে অন্য কোথাও যেতে পারে না, অন্য কোথাও যাওয়ার তার উপায় নেই। গাছটির যেমন মাটির নিচে অনেক দূর পর্যন্ত শেকড় ছড়িয়ে গেছে বলে গাছটি আর কোথাও নড়াচড়া করতে পারে না, গৃহবধূটিও তেমনি তার সংসারের সাথে সে এমনভাবে জড়িত, এমনভাবে সে বন্ধনে আবদ্ধ, সেও গাছটির মতোই অনড় হয়ে গেছে, অচল হয়ে গেছে, স্থবির হয়ে গেছে, চাইলেও সে এই সংসার ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারে না। আচ্ছা, এই ছিল আমাদের ছোট্ট একটা গল্প, কিন্তু চমৎকার গল্প, নাম হচ্ছে নিম গাছ। আমরা খুব দ্রুত ঝটপট করে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং মূল গল্পটি পড়লাম, করে আলোচনা করলাম। এবার যদি তোমাদের কারো মনে কোনো প্রশ্ন থাকে, কোনো জায়গা বোঝনি, আনমিউট করে আমাকে একজন একজন করে প্রশ্ন করো।
প্রশ্ন না থাকলেও বলো যে আমরা সবাই বুঝেছি, প্রশ্ন নেই। প্রশ্ন যদি না থেকে থাকে সেটাও বলতে পারো যে আমরা বুঝেছি। মিস বুঝেছি। ফারিহা মিস বলছে সে বুঝেছি। বুঝেছে। আচ্ছা, সেলিনা মিস বলছে। বুঝেছি। আচ্ছা, মোটামুটি সবাই তাহলে বুঝতে পেরেছো, আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে এবারে তোমরা একটা কাজ করো, খাতা নাও। আমি চেয়েছিলাম আজকে ক্লাস ওয়ার্ক করাবো, যেহেতু আজকে ক্লাসের সময় প্রায় শেষ, আমরা গল্পটা আলোচনা করেছি। আমি তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি, তোমরা লিখে নিতে পারবে? আমি তোমাদেরকে স্ক্রিনশটও দিতে পারি, একটু স্ক্রিনশট দিচ্ছি, মানে ছবি শেয়ার করছি, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। তোমরা যদি দেখতে পেয়ে থাকো তাহলে এখানে দেখবে আমি একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি। সৃজনশীল প্রশ্নটা ঝটপট তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমাদের আজকের বাড়ির কাজ। নেক্সট ক্লাসে আমি বাড়ির কাজটা কিন্তু চেক করব। সবাই কি দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে গেলে তোমরা আমাকে জানাও যে স্ক্রিনশট নেওয়া শেষ। জি মিস। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের জন্য উদ্দীপকটা একটু করছি, করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বাড়ির কাজটা করতে আরো সহজ হবে। আচ্ছা, উদ্দীপকটা শোনো। মাত্র 15 বছর বয়সে বিয়ে হয়েছিল মেঘলার। এখন সে 3 সন্তানের মা। সাংসারিক সব কাজই সে সুনিপুণভাবে করে। তারপরও প্রতিনিয়ত তাকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় শ্বশুর শাশুড়ির কাছ থেকে। এমনকি তার স্বামীও তাকে কটু কথা শোনায়। মাঝে মধ্যে তার ইচ্ছা হয় অনেক দূরে কোথাও চলে যেতে, কিন্তু পরক্ষণেই কিসের মোহে যেন সে আর সংসারকে ত্যাগ করতে পারে না। এই হচ্ছে আমাদের উদ্দীপকটির মধ্যে কঠিন কিছুই নেই, খুব সহজভাবেই লেখা আছে। এখানে প্রশ্ন হচ্ছে কয়েকটি, 4টি। প্রথম প্রশ্ন, বনফুলের প্রকৃত নাম কি? আচ্ছা, এই প্রশ্নটা আমি একটু মুখে মুখে উত্তর নেই, বলো তো সবাই, বনফুলের প্রকৃত নাম কি? ভেরি গুড, এই তো সবার পড়া হয়ে গেছে, খুব ভালো। আচ্ছা, এবারে আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। নিম গাছটার কেন লোকটার সঙ্গে চলে যেতে ইচ্ছা করলো? এটা একটু ব্যাখ্যামূলক প্রশ্ন, এটা নিশ্চয়ই তোমরা লিখতে পারবে। সবাই বুঝেছো কেন যেতে ইচ্ছে করেছিল? জি মিস। জি মিস। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি কিন্তু দেখবো কে কিভাবে উত্তর লিখেছো। গ, উদ্দীপকের সঙ্গে নিম গাছ গল্পের সাদৃশ্য কোথায়, ব্যাখ্যা করো। তোমরা আমাকে বলো, উদ্দীপকের সাথে নিম গাছ গল্পের কি সাদৃশ্য আছে নাকি নাই? জি মিস আছে। আচ্ছা, আছে, অবশ্যই আছে। তাহলে ব্যাখ্যাটাও আমরা খুব সুন্দর করে গুছিয়ে লিখব, খুব সুন্দর করে চমৎকার করে গুছিয়ে ব্যাখ্যাটা লিখে নেবে। ঘ, মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। এই উক্তিটি উদ্দীপক ও নিম গাছ গল্পের আলোকে বিশ্লেষণ করো। মানে তোমাদেরকে এই যে উক্তিটা দেওয়া হয়েছে এবং উদ্দীপক দেওয়া হয়েছে, দুটোর মধ্যে তোমরা কি সাদৃশ্য আছে সেটি ব্যাখ্যা করবে। এই নিম গাছ গল্পের আলোকে বিশ্লেষণ করা মানে হচ্ছে যে মাটির ভেতরে শিকড় অনেক দূরে চলে গেছে, এই কথাটি দিয়ে লেখক নিম গাছ গল্পে যা বুঝিয়েছেন সেই একই কথা কি আমরা এই উদ্দীপক থেকেও বুঝতে পারছি কিনা। বুঝতে যদি পেরে থাকি, যদি একই হয়ে থাকে, তাহলে আমরা সাদৃশ্যটা আলোচনা করব। আর যদি এমন হয় এই উক্তির সাথে এই উদ্দীপকের সাদৃশ্য নেই, বৈসাদৃশ্য আছে, তাহলে আমরা বৈসাদৃশ্যটা আলোচনা করব। তোমরা এখন আমাকে বলো তো, এই উক্তির সাথে আমাদের কি উদ্দীপকের সাদৃশ্য আছে না বৈসাদৃশ্য আছে? সাদৃশ্য আছে। আচ্ছা, একটা কথায় বলো তো সাদৃশ্যটা কোথায় এবং কেন, জাস্ট একটা বাক্যে বলে দাও। কেউ কি পারবে? মেঘলার সাথে সাদৃশ্য। হ্যাঁ, মেঘলার সাথে সাদৃশ্য, কিন্তু সাদৃশ্যটা কোথায়? সাদৃশ্যটা হচ্ছে সে যেতে পারছে না সংসারের মোহে, আর নিম গাছেরও যেখানে শিকড়টা অনেক দূরে চলে গেছে।
তার শেকড় অনেক দূরে চলে গেছে, আর একটা বধুরও হচ্ছে গিয়ে সে একটা মায়া জন্মে গেছে এখান থেকে, তার কারণে সেখান থেকে যেতে পারবে না, সে হাজার চেষ্টা করলো। আচ্ছা, ভেরি গুড। উত্তরটা কে দিলে? মিস আমি শিফা। শিফা। অনেক ধন্যবাদ শিফা, তুমি খুব ভালো বলেছো। আচ্ছা, তাহলে আহ, আচ্ছা, যা বলছিলাম আমরা আমরা কি প্রশ্নটা আরেকবার দেখতে হবে? তোমরা সবাই তো নিতে পেরেছো স্ক্রিনশট, তাই না? জি মিস। আচ্ছা, তাহলে প্রশ্নটির আর দরকার নেই। তো এই যে নিম গাছটি যেমন কোথাও যেতে পারে না, তার কারণ হচ্ছে তার শেকড় মাটির নিচে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। তেমনি মেঘলাও কোথাও যেতে পারে না, কারণ আমি একটু বলে দিই, কারণ হচ্ছে সেও সংসারের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। সে ৩ সন্তানের জননী। এই ৩ সন্তানের মায়া, সংসারের মায়া কাটিয়ে তার পক্ষে কোথাও যাওয়া সম্ভব হয় না। এবং যদিও এটাও উল্লেখ করবে, যদিও তাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় শ্বশুর শাশুড়ির কাছ থেকে, তার স্বামীও তাকে কটু কথা শোনায়, কিন্তু এত কিছুর পরও তাকে তার পক্ষে কোথাও যাওয়া সম্ভব হয় না। সে ৩ সন্তানের জননী, তার সংসারের সাথে সে জড়িয়ে গেছে। এইসব নানাবিধ কারণে সে আর কোথাও সংসার ছেড়ে চলে যেতে পারে না। এখানেই এই উক্তিটির সাথে উদ্দীপকের সাদৃশ্য, বা এখানেই উদ্দীপকের সাথে নিম গাছ গল্পটির সম্পর্ক রয়েছে, বা সাদৃশ্য রয়েছে। এভাবে গুছিয়ে সুন্দর করে তোমরা লিখবে। সবাই পারবে সৃজনশীলটা অ্যান্সার করে রাখতে? জি মিস। জি মিস। আচ্ছা, ঠিক আছে। আমি আজকে একজনকেও আমি ভিডিওতে দেখতে পেলাম না। আমি আজকের জন্য ক্লাস শেষ করছি, কিন্তু নেক্সট ক্লাসে তোমরা প্রিপেয়ার্ড হয়ে থাকবে যেন ভিডিওটা অন করে তোমরা ক্লাসে অংশগ্রহণ করতে পারো। ঠিক আছে? সবার ভিডিওটা অন থাকলে আমাদের ক্লাসটা করতে আরেকটু ভালো লাগবে, প্রাণবন্ত লাগবে। সবাই সবাইকে দেখতে পাবো। বহুদিন আমরা ক্লাসরুমে যাইনি। সবাই সবাইকে দেখতে পেলে আমাদের ক্লাস করতে আরো ভালো লাগবে। আচ্ছা, তোমাদের বাড়ির কাজ দেয়া রইলো। আর তোমরা বলেছো তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো, কারোর কোনো বুঝতে সমস্যা নেই। তো আমরা তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করতে পারি, তাই তো? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। আনমিউট করো, করে বলো কারো কোনো প্রশ্ন আছে। না থাকলে বলো নেই। ম্যাম নেই। নেই। আচ্ছা, এবারে তোমরা আমাকে একটু জানাও। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আমি চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি, তোমরা ঝটপট তোমাদের রোল নাম্বারটা লিখে ফেলো। মেয়েরা, তোমরা চ্যাটিং এ এসে তোমাদের জাস্ট রোল নাম্বারটা লিখে ফেলো। আচ্ছা মেয়েরা, তোমরা রোল নাম্বার লিখতে লিখতে আমি তোমাদের কাছ থেকে একটু জেনে নেই, নেক্সট ক্লাসে তোমরা কোন গল্পের আলোচনা শুনতে চাও, কোন গল্পটা তোমাদের একটু বুঝতে কষ্ট হয়েছে, আমি সেটা বুঝিয়ে দেব। সবাই আনমিউট করো একটু, আনমিউট করে একে একে আমাকে বলো। আমি যেই গল্পের জন্য বেশি রিকোয়েস্ট পাবো সেই গল্পটা আলোচনা করবো নেক্সট ক্লাসে। কারোর কোনো গল্পে অসুবিধা নেই? তোমাদেরকে আনমিউট করতে বলেছি, আনমিউট করো এবং করে একটু বলো যে কোনো গল্পে কোনো অসুবিধা আছে নাকি কোনো অসুবিধা নেই। মিস পল্লী সাহিত্য। পল্লী সাহিত্য। আর কেউ? বাকিদের কি খবর বলো, কোনোটাতে সমস্যা আছে কিনা, কোনটা বোঝাবো কিনা? আমাদের সিলেবাস শেষ হয়ে গিয়েছে, আমরা এখন রিভিশনের মধ্যে আছি। সুতরাং যার যেই গল্পটাতে সমস্যা সেই গল্পটা আমাকে বললে আমি নতুন করে আলোচনা করে দিতে পারি। আর কবিতা, কোনো কবিতাতে তোমাদের অসুবিধা আছে থাকলে সেটাও জানাও। একটা কবিতার নাম জানাও কেউ। শিক্ষা ও মনুষ্যত্ব। শিক্ষা ও মনুষ্যত্ব।
ম্যাম উপেক্ষিত শক্তির উদ্বোধন। উপেক্ষিত শক্তির উদ্বোধন। আচ্ছা, আর কিছু? উপেক্ষিত শক্তির উদ্বোধন তো কোনো কবিতা না বাবা, আমি কবিতার নাম জানতে চেয়েছি। পল্লী সাহিত্য, এটা একটা প্রবন্ধ। পল্লী সাহিত্যের নাম পেলাম, উপেক্ষিত শক্তির উদ্বোধন পেলাম, আর কোনো কবিতার কথা কি কেউ বললে একটু আগে? আমি একটা গল্পের কথা বলেছিলাম, শিক্ষা ও মনুষ্যত্ব। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আমি এই দুটো প্রবন্ধের যে কোনো একটা প্রবন্ধ নিয়ে আলোচনা করব। সবার কি অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ? সবার রোল লেখা শেষ? যদি শেষ হয়ে থাকে আমি তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে আমরা জুমেই ক্লাস নিব। ক্লাস রুটিন অনুযায়ী ক্লাসের 10 মিনিট আগে গ্রুপে তোমরা লিংক পেয়ে যাবে, ঠিক আছে? এখন থেকে রোজ রোজ আর বলা হবে না যে আগামী দিন ক্লাস, আগামী দিন ক্লাস। আগামী দিন ক্লাস তোমরা রুটিন অনুযায়ী সব ক্লাস পাবে ইনশাআল্লাহ। জাস্ট ক্লাসের 10 মিনিট আগে গ্রুপে গিয়ে লিংকটা খুঁজে লিংকে ক্লিক করে চলে আসবে। সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।